সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। দেশের চলমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে মনে করে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, সরকার ৬ মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং আরেক অভিনেত্রী সোহানা সাবাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে ডিবি কার্যালয়ে আনার পর বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই অভিনেত্রীর বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। দুজনকেই ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করে পুলিশ। এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আশ্বাস পেয়ে রাজধানীর মিন্টু রোডে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে বাংলা মোটর থেকে রওনা দেন শিক্ষার্থীরা। পুলিশের বাধায় রাত 12:45টার দিকে মিন্টু রোডের মাথায় বসে পড়েন তারা। এরপর সেখানে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর যে অভিযান হয়েছিল সেটা ইফেক্টিভভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং জনগণের জন্য হুমকি স্বরূপ যে অস্ত্রগুলো এখনও বাইরে আছে সেগুলো উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত নির্দেশনা দিব। কোনো ফ্যাসিবাদী শক্তি জনগণের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠলে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও আশ্বস্ত করে আসিফ মাহমুদ আন্দোলনকারীদের ফিরে যাওয়ার অনুরোধ করেন। পরে আন্দোলনকারীরা মিন্টু রোড ছেড়ে চলে যান। আমাদেরকে গুলি করে মেরে ফেলুক, আমরা এখানে এসেছি, আমাদেরকেও গুলিটা করে দিক, তাহলে আমরা মরে যাই। নিষিদ্ধ ছাত্র সংগঠন, জঙ্গি ছাত্র সংগঠন, ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। জনগণের জন্য হুমকি স্বরূপ এখনো বাইরে আছে, সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 7টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয় এই অনুষ্ঠান। 7 ঘণ্টা ধরে চলে। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত
আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতা গ্রহণের 100 দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে প্রাতরাশ এবং নৈশভোজের আয়োজন করেন। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই সমাজ হবে বৈষম্যহীন, এই সমাজ মানবিক এবং এই সমাজ হবে সমস্ত মানুষকে ধারণ করার। কিন্তু আওয়ামী লীগ তা করেনি, তারা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। সকালে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আরও বলেন, তারা এখন পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার দায় উস্কানি দাতাদেরকে নিতে হবে। এ সময় মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় হাজার হাজার নেতাকর্মীরা মিছিল দিয়ে সমাবেশস্থল কানায় কানায় ভরে যায়। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন, এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর 4:45টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, ভোর 4:45টার দিকে প্রতিষ্ঠানের সামনে এলে কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এ সময় গিয়ে দেখা যায় মামুন হোসাইন নিচে পড়ে আছেন। ওই সময় দুই যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন তারা। মামুনকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানা পুলিশ উপপরিদর্শক কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইনের ইট বালু সিমেন্টের ব্যবসা রয়েছে। প্রতি রাতে ইট বালু সিমেন্ট লোড আনলোডের সময় তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর 4:30টায় তাকে ফোন করে ডেকে আনার পর গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এবারে মাই টিভি বিশেষ। দিনকে দিন দেশের মানুষের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ। প্রতি বছর অন্যান্য কারণের চেয়ে বায়ু দূষণে বেড়েছে মৃত্যুহার। গেল এক সপ্তাহ ধরে বিশ্বের দূষণের শীর্ষে রয়েছে ঢাকা। বায়ু মানে ঢাকার বাতাস মারাত্মক অস্বাস্থ্যকর। এ কারণে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগ ও মৃত্যু। দূষণ রোধে এখনই পদক্ষেপ না নিলে আরও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। দিনকে দিন বাংলাদেশে মানুষের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ। বায়ু দূষণে মৃত্যুর হার উচ্চ রক্তচাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও তামাকের কারণে হওয়া মৃত্যুর হারকেও হার মানিয়ে গেছে বলে এক গবেষণায় দেখা গেছে। টেস্ট অব গ্লোবাল এয়ার রিপোর্টের ৫ম সংস্করণে দেখা গেছে ২০২১ সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশে অন্তত 2,36,000 মানুষ প্রাণ হারিয়েছে। অন্যদিকে উচ্চ রক্তচাপের কারণে 2 লাখ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে 1,30,400 ও তামাকের কারণে 1,30,100 জনের মৃত্যু হয়েছে। ২০১৮ সাল থেকে শীতকাল আসলেই বায়ু দূষণে বাংলাদেশের রাজধানী ঢাকা শীর্ষে অবস্থান করে। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচক 50-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়, আর 51 থেকে 100 হলে সহনীয়। 100-এর উপরে হলে সতর্কতামূলক, 200 হলে অস্বাস্থ্যকর। কিন্তু ঢাকার বায়ুমান 300 ছাড়িয়ে দুর্যোগপূর্ণ অবস্থায় বিরাজ করছে। এমত অবস্থায় রাজধানীতে চলাচল করতে অস্বস্তি বোধ করছেন বাসিন্দারা। শ্বাসকষ্ট সমস্যা হতে পারে, নানান দিকের এই সমস্যা হতে পারে। মানুষের বিভিন্ন রোগ হয়, কালাধুলা অনেক ক্ষতিকর হয়, ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে। নানা কারণে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অসংখ্য রোগী। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে বায়ু দূষণ প্রাকৃতিক কোনো কারণ নয়, মানবসৃষ্ট কারণে তা শীর্ষে অবস্থান করছে। বিশুদ্ধ অক্সিজেন না পাওয়ার কারণে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। ঘন ঘন ঠান্ডা লাগা, কাশি, জ্বর, মাথা ব্যথা, লাংসের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এগুলি ফ্রিকুয়েন্টলি হচ্ছে এবং আমরা রোগীদের চিকিৎসা দিচ্ছি।
সাময়িক রোগীরা কিছু ভালো হচ্ছে, 1 মাস 2 মাস পর আবার তারা সেই একই সমস্যা নিয়ে আসছে। বায়ু দূষণ রোধে দেশি বিদেশি নানা কারণ উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞ অধ্যাপক। মেজর সোর্সগুলো কি আমাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস, আমাদের যানবাহন থেকে যে পলিউশনটা হয়, ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশনটা হয়, এবং আমাদের রান্নাঘর থেকে যে রান্না করে সেটার থেকে পলিউশন হয়, এবং ওয়েস্ট যে বার্নিং করে সেইখান থেকে পলিউশন হয়, এবং ট্রান্সবাউন্ডারি পলিউশন হয় আমাদের বাইরের দেশ থেকে যে পলিউশনটা আমাদের দেশে আসে। এই যত পলিউশন ইমিট করে এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান করে, কিন্তু খুব বেশি না, কন্ট্রিবিউট করে কিন্তু বেসরকারি ইন্ডাস্ট্রিতে তো মালিক আছে বেসরকারি। তারা এখানে যদি এওয়ার থাকে, সতর্ক হয় যে আমি আমার ইন্ডাস্ট্রি থেকে পলিউশন ইমিট করব না, এর ফাঁকে আবার যদি সরকার বসে থাকে তাইলে হবে না, কারণ সরকারি যেসব সোর্স থেকে আছে সেগুলোও বন্ধ করতে হবে। আর আলটিমেট দোষটা কিন্তু সরকারের কাছেই যায়, কারণ হলো সরকার হলো রেগুলেটিং অথরিটি। প্রায় 2 কোটি লোকের বসবাসের নগরী রাজধানী ঢাকায় যে হারে বায়ু দূষণ হচ্ছে তা রোধ করতে সরকারি বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নেওয়া জরুরি। তা না হলে দিনের পর দিন বিভিন্ন রোগে আক্রান্তে রোগী ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। শিক্ষার শিকড় বা শিক্ষার হাতেখড়ি প্রাথমিক বিদ্যালয়। সেই প্রাথমিক বিদ্যালয়ের করুণ অবস্থা। অতি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় জেলার 26টি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা। অথচ সাজানো একটি ফুলের বাগানের মতো হওয়ার কথা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মানিকগঞ্জ জেলায় 650টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 6টি উপজেলার 26টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে বিদ্যালয়ের অন্য ভবন ও টিনের ঘরে চলছে পাঠদান। শ্রেণীকক্ষের সংকট আর অবকাঠামোগত দুরবস্থায় কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। আর শিক্ষার মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে শিক্ষকদের। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বিদ্যালয়ের ভবনে ছোট বড় ফাটলও দেখা দিয়েছে, আর ছাদ ও দেয়ালের প্যালেস্তার খসে পড়েছে। 3টা শ্রেণীকক্ষ ছিল, একটা অফিস কক্ষ ছিল। 3টা শ্রেণীকক্ষের মধ্যে 2টা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কিছুদিন যাবত। যদি আবহাওয়া খারাপ দেখি তাদের অনেক সময় আগে ছুটি দিতে হয়। যে ওখানে ঝুঁকিপূর্ণ ভবন বিধে ওখানে ক্লাস আমরা নিচ্ছি না। নান্দনিক ভবন যদি থাকে, সমস্ত উপকরণ যদি সেখানে বিদ্যমান থাকে, তাহলে শিশুরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে। এছাড়া ভবনের বিভিন্ন দেয়াল দেবে গেছে এবং পালেস্তার খসে পড়ে রডও বেরিয়ে পড়েছে। কাঙ্ক্ষিত শ্রেণীকক্ষ সংকটে পুরনো টিনশেড ঘরে কোনো রকম চলছে পাঠদান, তবে সেটিও ঝুঁকিপূর্ণ হওয়ার ফলে শঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। উপরে টিনগুলো যদি পড়ে যায় তাহলে একটু ভয় থাকে আমাদের, আমরা আহত হতে পারি, শিক্ষকরা আহত হতে পারে। জোরে যদি বাতাস হয় তাহলে আমাদের ভয় লাগে যদি টিন আর কি খুলে পড়ে যায়। বৃষ্টির দিনে বৃষ্টি আসলে জল পড়ে, মাঝে মাঝে ভয় করে যদি ভেঙে পড়ে। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনের কারণে শিশু শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তার কথা বলছেন অভিভাবকরা। ঘরটা ভালো না, ভাঙাচোরা, ঠিক আছে, আবার রাস্তাঘাট মনে হয় বেশি ভালো না। এটা ঠিক করা উচিত। এখন বাচ্চারা যেহেতু আসে, আমরা তো সবসময় বাচ্চাদের সাথে থাকি না। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানালেন শিক্ষকরা। মানিকগঞ্জ জেলায় 651টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। তো আমি যোগদানের পর থেকে এই বিদ্যালয় যেগুলো জরাজীর্ণ বিদ্যালয়গুলো আছে এগুলো স্পেশালি ওগুলো আলাদাভাবে তালিকাভুক্ত করেছি, এবং সেগুলো কিছু মেরামত, কিছু ঝুঁকিপূর্ণ যেগুলো বিদ্যালয় আছে সেগুলো পুনর্নির্মাণের জন্য, কিছু এডুকেশন এমার্জেন্সি খাত থেকে অর্থ বরাদ্দের জন্য তালিকাভুক্ত করে প্রেরণ করেছি কর্তৃপক্ষের কাছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ উঠানামা করছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনের ফলে আবারও জেঁকে বসেছে শীতের তীব্রতা। বিপাকে পড়তে হচ্ছে জেলের খেটে খাওয়া দিনমজুরদের। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গায় 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 96%। গত 24 ঘন্টার ব্যবধানে কমল 5.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে কয়েকদিন শীতের তীব্রতা আরও কমতে পারে বলে জানিয়ে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে, এরপর আবারও তাপমাত্রা বাড়বে। কার্যক্রমহীন নগর উন্নয়ন কর্তৃপক্ষ আর বাড়ি ভাড়ার আইনের সঠিক প্রয়োগ না থাকায় নিয়ম বহির্ভূত বাড়ির মালিকদের কাছে শোষিত ভাড়াটিয়ারা।
নগর কর বৃদ্ধির কারণে বাড়ছে ভাড়া, বলছে মালিকপক্ষ। বরিশালের বেশ কিছু ভাড়া বাড়ি ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণের জনপদে ইটপাথরের নগরে প্রতিদিনই বাড়ছে শহরমুখী মানুষের সংখ্যা। কর্মস্থল, শিক্ষাজীবন, চিকিৎসা সহ নানা প্রয়োজনে ভিড় করছে কর্মব্যস্ত মানুষ। পরিসংখ্যান বলছে 58 বর্গমাইলের এই শহরে বাড়িওয়ালার থেকে ভাড়াটিয়ার সংখ্যাই বেশি। তাই মালিকপক্ষ ভাড়ার ক্ষেত্রে জুড়ে দেয় নানান শর্ত সাপেক্ষ। আইন ছাড়াই বাড়ানো হয় ভাড়া। আসলে বাড়িওয়ালা ভাড়াটের একটা দা কুমড়োর মতন অবস্থা। তাই এই জায়গায় যদি সম্পর্ক ভালো করতে হয়, বাসা ভাড়া যদি বাড়াতে হয়, ফ্যাসিলিটিস বাড়াতে হবে। 1 বছর হয়ে গেলেই বাসা ভাড়া বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বাড়ি ভাড়া যেন এখন এই ভাড়াটিয়াবাসীর মরার উপর খাড়ার ঘা। তবে নগর ট্যাক্স বৃদ্ধি আজ ভাড়া বাড়ানোর প্রধান কারণ দাবি বাড়ির মালিকদের। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, অন্যদিকে আমাদের বাসা ভাড়া বাড়ছে, সবকিছু মিলিয়ে আমরা হিমশিম খাচ্ছি। আবার এই ময়লার বিল, পানির বিল, এগুলো তো সিটি কর্পোরেশন থেকে আলাদাই ময়লাওয়ালারা আসে, কিন্তু কেন আলাদা আলাদা আমরা ভাড়াটিয়ারা আবার এইটা টাকা দিব? বাড়ি ভাড়ার উপর দিকেই তো আমার সবকিছু চলতেছে। আমার কারেন্ট বিল, আমার গ্যাস বিল, আমার সবকিছুই তো বাড়তি। এটা তো আমাদের না, এটা তো গভর্নমেন্টের, এটা লাইবিলিটি না। এদিকে নগর উন্নয়ন বা গৃহায়ন কর্তৃপক্ষর কোনো কার্যক্রম না থাকায় হতাশ নগর উন্নয়নবিদরা। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের এই ধরনের একটা ডিপার্টমেন্ট বা একটা সেকশন থাকা উচিত, যেখানে ভাড়াটিয়াদের নাগরিক অধিকার এবং ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষিত হবে এবং তারা তাদেরকে সহযোগিতা করবে, এবং বাড়ির মালিক যে সেও ওই নীতিমালার মধ্যেই তাকে চলতে হবে। সংস্কারের দেশে ভাড়াটিয়া নীতিমালা আইনের সঠিক প্রয়োগে মালিক ভাড়াটিয়ার সুসম্পর্কে গড়ে উঠুক আগামীর টেকসই, সুন্দর, নিরাপদ এক বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।